আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নার্স একাডেমি বিডি। সাথে আমি আছি সারোয়ার। আমরা কতদিন পড়েছিলাম ইপিডার্মিস। আজ আমরা দেখব ইপিডার্মিসের পরের লেয়ার ডার্মিস। ডার্মিসকে বাংলায় অন্তঃত্বক বলা হয়। আমাদের শরীর বা বডির যে স্কিন রয়েছে, স্কিনের ঠিক উপরের অংশে এটাকে বলা হচ্ছে ইপিডার্মিস, এবং ইপিডার্মিসের ঠিক নিচেই রয়েছে ডার্মিস। এই ডার্মিসের দুইটি লেয়ার রয়েছে। দুইটি লেয়ার হলো প্যাপিলারি লেয়ার, আর দুই নাম্বারটা হলো রেটিকুলার লেয়ার। আমরা এখন একটি চিত্র দেখব, যে চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে যে প্যাপিলারি লেয়ারটা কি এবং রেটিকুলার লেয়ারটা কি। আমরা জাস্ট এখানে প্রতীকী আকারে কিছু চিত্র দেখব, এগুলো শুধুমাত্র বোঝানোর স্বার্থে। এটা হলো একটি বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের ঠিক এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলা হলো আঙ্গুলের মতো অভিক্ষেপ বা ফিঙ্গার লাইক প্রজেকশন। ফিঙ্গার প্রজেকশন। আর এই যে বেসমেন্ট মেমব্রেন, এই মেমব্রেনের ঠিক নিচেই কিছু সেল রয়েছে। এই সেলগুলো হলো এরকম ভাবে থাকে, লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু, অর্থাৎ এই সেলগুলা পাতলা পাতলা আকারে যুক্ত থাকবে, এবং এই সেলগুলা এই লেয়ারটার একদম ঠিক নিচ বরাবর সব জায়গাতেই থাকবে। আমি শুধু এই জায়গাটা দেখাইলাম। ধরে নাও এখান পর্যন্ত এটা হলো প্যাপিলারি লেয়ার। এই ফিঙ্গার লাইক প্রজেকশন এটি রয়েছে মূলত প্যাপিলারি লেয়ারে। আর এর ঠিক নিচেই প্যাপিলারি লেয়ারে রয়েছে বেশ কিছু নার্ভ। প্যাপিলারি লেয়ারে রয়েছে অসংখ্য নার্ভ, জালের মতো ছড়িয়ে আছে। এই নার্ভ সেল, এই যে নার্ভ গুলো রয়েছে, এই নার্ভ গুলাই মূলত আমাদের সেন্স করতে সহায়তা করে, এবং এরা টাচ রিসেপ্টর হিসেবে কাজ করে। এখানে আরো রয়েছে ব্লাড ভেসেল। প্রচুর পরিমাণে রয়েছে ব্লাড ভেসেল। মূলত আমাদের ডার্মিস থেকেই ব্লাড ভেসেলের শুরু হয়। ইপিডার্মিসে কোনো ধরনের ব্লাড ভেসেল থাকে না। তাই আমরা গত পর্বে দেখেছিলাম যে ইপিডার্মিসের অংশে কেটে গেলে সেখান থেকে কোনো ধরনের ব্লাড আসে না। কিন্তু যদি ইপিডার্মিসের লেভেলটা ক্রস করে ডার্মিসের চলে আসে এবং ডার্মিসের প্যাপিলারি লেয়ার পর্যন্ত চলে আসে, তবেই আমরা সেই ক্ষতস্থান থেকে ব্লাডটা নিঃসরণটা দেখতে পাবো। এছাড়াও এই প্যাপিলারি লেয়ারে রয়েছে বেশ কিছু অ্যাডিপোসাইট সেল বা ফ্যাট সেল। এখানে রয়েছে অনেকগুলা ম্যাক্রোফেজ সেল। যেহেতু এখানে ব্লাডের উপস্থিতি রয়েছে, এখানে অবশ্যই প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ সেল থাকবে।
আর এই ম্যাক্রোফেজ সেলগুলোর কাজই হলো বাহির থেকে আগত জীবাণুগুলোকে ভক্ষণ করে ফেলা। আমরা আগের পর্বে দেখেছিলাম যে একটি জীবাণু যখন বা একটি মাইক্রো অর্গানিজম যখন ইপিডার্মিস লেয়ার অতিক্রম করে তখন সেটি ডার্মিস লেয়ারে চলে আসে। আর এই ডার্মিস লেয়ারে রয়েছে ব্লাড এবং এই ব্লাডের সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ সেল। আর এই ম্যাক্রোফেজ সেলগুলাই মূলত জীবাণুগুলোকে ভক্ষণ করে ফেলে এবং মেরে ফেলে। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু পরিমাণে কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবার গুলো একত্রিত হয়ে একটি শক্ত জালকের ন্যায় তৈরি করে এবং এই লেয়ারটাকে দৃঢ়তা প্রদান করে। তো এটি হলো আমাদের ক্যাপিলারি লেয়ার। আর এই ক্যাপিলারি লেয়ারের ঠিক নিচে রয়েছে রেটিকুলার লেয়ার। ক্যাপিলারি লেয়ারের থেকে রেটিকুলার লেয়ারটা একটু পুরু হবে। ক্যাপিলারি লেয়ারের মতো রেটিকুলার লেয়ারেও এখানে রয়েছে প্রচুর পরিমাণে নার্ভ। এখানে রয়েছে ব্লাড ভেসেল। আর এই রেটিকুলার লেয়ার যেটা রয়েছে, এই রেটিকুলার লেয়ার মূলত গঠিত হয়েছে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। অর্থাৎ এই রেটিকুলার লেয়ারটি গঠিত হয়েছে অনেক ঘন এবং অনিয়মিত আকারে বিভিন্ন ধরনের সেলগুলা একত্রিত হয়ে তাহলে এই লেয়ারটা গঠিত হয়েছে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়েছে। অর্থাৎ এই টিস্যুগুলো প্রচুর পরিমাণে ঘন অবস্থায় থাকবে এবং এর সাইজগুলা বিভিন্ন রকমের হতে পারে। এই সেলগুলা হলো ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। এখানেও প্রচুর পরিমাণে ফ্যাট সেল রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ সেল সিমিলারলি। এই হলো মোটামুটি প্যাপিলারি লেয়ার এবং রেটিকুলার লেয়ার, যা প্রায় কাছাকাছি কিছুটা সেম। প্যাপিলারি লেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এখানে ফিঙ্গার লাইক প্রজেকশনটা থাকবে এবং এগুলা এপিডার্মিস এবং ডার্মিসকে শক্তভাবে কানেক্ট করে রাখতে সহায়তা করে। আর এখানকার সেলগুলো কিছুটা হালকা এবং লুজলি কানেক্টেড থাকে। আর রেটিকুলার লেয়ারের সেলগুলা ঘন সন্নিবিষ্ট এবং অনিয়মিত আকারের হয় এবং এগুলা খুব শক্তভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং দৃঢ়তা প্রদান করে। এরপরে রয়েছে আমাদের আরো একটি লেয়ার। সেই লেয়ারটি হলো হাইপোডার্মিস বা ফ্যাট লেয়ার। ঠিক ইপিডার্মিস এবং এই যে ডার্মিস, এই দুইটা লেয়ারের নিচে, সরি, এখানে যে প্যাপিলারি লেয়ার রয়েছে, ডার্মিসে রয়েছে প্যাপিলারি লেয়ার এবং এই রেটিকুলার লেয়ার, এই দুইটা লেয়ারের ঠিক নিচেই রয়েছে আরো একটি লেয়ার, সেটি হলো সাবকিউটেনাস বা হাইপোডার্মিস লেয়ার। এই লেয়ারটি টোটালি একদম ফ্যাট সেল বা অ্যাডিপোসাইট সেল দ্বারা তৈরি হয়েছে। এইভাবে ঠিক ঘন সন্নিবিষ্ট হয়ে
পুরা এলাকা জুড়ে একদম ঘন সন্নিবিষ্ট হয়ে এই লেয়ারটা তৈরি হয়েছে। এই লেয়ারটির নাম হলো হাইপোডার্মিস বা সাবকিউটেনাস লেয়ার। একে ফ্যাট সেল লেয়ারও বলা হয়। তাহলে আমরা দেখলাম ডার্মিস এবং হাইপোডার্মিস এই দুইটা লেয়ার। এরপরে আমরা দেখব যে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি অর্গান ছিল, যেমন নেইল, হেয়ার, সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এইগুলো আসলে কিভাবে থাকে। তো নেইল যেটা রয়েছে, এই নেইলটা একদম স্কিনের সঙ্গে যুক্ত থাকে এবং স্কিনের একটি বর্ধিত অংশ। এই যে নেইলটা রয়েছে, এই নেইলটা মূলত তৈরি হয়েছে স্কিনের বর্ধিত অংশ। এই নেইলটা মূলত তৈরি হয়েছে কেরাটিনোসাইট সেল দ্বারা তৈরি, ডেড কেরাটিনোসাইট সেল দ্বারা তৈরি। তাহলে আমরা দেখলাম নেইল, এরপরে আমরা দেখব হেয়ার। মনে করো এই যে এটা হলো এটা হলো ডার্মিস, আর এটা হলো সাবকিউটানাস লেয়ার। আমাদের যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারটা মূলত তৈরি হয় ডার্মিস লেয়ার থেকে। একটি হেয়ার মূলত এইভাবে থাকে। এই যে হেয়ারের কিছু অংশ এভাবে ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে আশেপাশে। এটি হলো একটি হেয়ার, আর এই হেয়ারের গোড়াতে কিছুটা ফাঁকা থাকে দুই পাশে এভাবে স্কিনের সঙ্গে, এবং এই জায়গাটা উন্মুক্ত। এই জায়গার এই জায়গাটাতে মূলত হেয়ারটা কিছুটা নাড়াচাড়া করতে পারে। আর হেয়ারের নিচের অংশ একটু মোটা হওয়ার কারণে হেয়ারটা এদিকে দিয়ে বের হয়ে আসতে পারে না। এই হেয়ারের যে এই ফাঁকা অংশটা রয়েছে, এই ফাঁকা অংশটার সঙ্গেই একটি গ্ল্যান্ড যুক্ত থাকে। সেই গ্ল্যান্ডটা হলো সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থি। এই যে এই হেয়ারের ফাঁকা অংশগুলোর সঙ্গে একটি বেশ কয়েকটি সেবাসিয়াস গ্ল্যান্ড একসঙ্গে যুক্ত থাকতে পারে। এই সেবাসিয়াস গ্ল্যান্ড যখন তেলটাকে নিঃসরণ করে, তখন এই যে হেয়ারের যে গোড়া রয়েছে, এই গোড়ার এই ফাঁকা অঞ্চলগুলো দিয়ে এই তেলটা বাহিরের দিকে চলে আসে। আর ঠিক তখনই আমরা তেল চটচটে একটি ভাব দেখতে পাই আমাদের চেহারার মধ্যে। এখন এখানে রয়েছে কিছু ঘাম গ্রন্থি। ঘাম গ্রন্থিগুলো কিভাবে থাকে? স্কিনের কিছু কিছু জায়গায় এখানে কিছু ওপেনিংস থাকে। এই ওপেনিংস গুলার সাথে নিচের দিকে এইভাবে ঘাম গ্রন্থিগুলো যুক্ত থাকে। অর্থাৎ এই যে গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থিগুলো মূলত ঘাম গ্রন্থি হয়ে থাকে। আর এই ঘাম গ্রন্থিগুলো থেকে কিছু পরিমাণে ঘাম নিঃসৃত হয়ে এই সাইড দিয়ে এইভাবে বের হয়ে আসে। অর্থাৎ এখানে সেবাসিয়াস গ্ল্যান্ড হেয়ার ফলিকলের
এই গোড়ার দিকের ফাঁকা অংশ দিয়ে বের হলেও ঘাম গ্রন্থি কিন্তু এটি আলাদা রয়েছে এবং এর নিজস্ব গতিপথ দ্বারা বের হয়ে আসে। এখন যদি এই যে এই তেলগুলো এখান থেকে নিঃসরণ হচ্ছে, এই তেলগুলা বের হওয়া যদি কোনো কারণে এখান থেকে বন্ধ হয়ে যায়, তাহলে কি ঘটতে পারে? দেখো, এইখানে যদি এই তেলগুলা বের হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এইখান থেকে তেল নিঃসরণ হওয়া কিন্তু বন্ধ হবে না। আর যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে কি হবে? এখান থেকে তেল নিঃসরণটা বের হয়ে এখানে এসে জমা হবে। আর ঠিক তখন এই তেলগুলো জমা হতে 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 এইভাবে 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 অনেক মোটা হয়ে যাবে। এই দুই পাশে তেলগুলো জমা হয়ে এই ঠিক স্কিনের নিচে অনেকটা মোটা হয়ে যাবে। আর মোটা হয়ে গেলে এই অংশটা একটি ফোলা লাল রেশের মতো দেখাবে। আর এই রেশটাকে আমরা বলে থাকি ব্রণ বা একনি। এই ছিল মোটামুটি ডার্মিস এবং ডার্মিসের সঙ্গে যুক্ত থাকা কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ড, যেমন সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এখানে রয়েছে হেয়ার, এই মোটামুটি এইগুলাই। তাহলে আমরা দেখে নিলাম যে এপিডার্মিস এবং ডার্মিস এই দুটাই কিভাবে গঠিত হয়েছে এবং এদের কার্যকলাপগুলা কি কি। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই এপিডার্মিস এবং ডার্মিসের বিভিন্ন ধরনের কিছু ডিজিজ রয়েছে, কিছু ডিসফাংশন রয়েছে, এইগুলা কি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।